ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও ৩। দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন। ঝিনাইদহে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত। একসময় রক্তাক্ত জনপদ কুষ্টিয়ায় আবারও সক্রিয় চরমপন্থীরা। ফোনটা কেড়ে নিয়ে করছে যে পায়ে গুলি কর। সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? বগুড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ ৫ যাত্রী নিহত। গোপালগঞ্জে 2 বাসের ধাক্কায় প্রাণ গেল 2 জনের। ছুটির দিনে শিশু প্রহরে খুদেদের আনাগোনায় মুখর বইমেলা। বই কেনার পাশাপাশি খেলাধুলায় মেতেছেন শিশুরা। ময়মনসিংহে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পে হরিলুট। কর্মকর্তাদের দুর্নীতি, 9 মাসের বেতন পায়নি শিক্ষকরা। এবং 6 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 602 ফিলিস্তিনের মুক্তি আজ। আলোচিত সিরি বিবাসের দেহাবশেষ ফেরত দিল হামাস। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় এখনো জানানো হয়নি। এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় 3 ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় 2 নারী যাত্রীর। পরে যাত্রীরা বাসটি আটক করে চালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেন থানার ওসি সিরাজুল ইসলাম। পরে কেউ মামলা না করায় পুলিশ 54 ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই। এই ঘটনায় বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গত রাতে মির্জাপুর থানায় মামলা করেছে বাস যাত্রী ওমর আলী। ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার 2 সঙ্গী সহ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশান ঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে। এরা হলেন হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। শৈলকুপা থানার ওসি মাসুম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হানিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে এখানে 3টি মার্ডার হয়েছে এবং হলো যে 2টা মোটরসাইকেল পড়ে আছে। ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। কারা মারলো বা কেন মারলো এই সংক্রান্তে আমাদের এখনো কোনো তথ্য নেই, আমরা বিষয়টা তদন্তাধীন। বগুড়া ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। বগুড়ায় শুক্রবার রাত 8:30টায় দুপচাচিয়ার নওগাঁ বগুড়া আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালক সহ 5 জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, কাজ শেষে শুক্রবার রাতে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন 5 শ্রমিক। মূল সড়কে ওঠার সময় ভেঙে যায় ভ্যানের এক্সেল। পথে গরু বোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভ্যান চালক সহ আরও 1 জন। এদিকে শনিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছে ধাক্কা লেগে বাস চালক ও হেলপার নিহত হয়েছে। আমরা রাত 8টার দিকে জানতে পারি যে দুপচাচিয়া মেইল বাস স্ট্যান্ডে একটা ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে ভ্যানে 6 জন যাত্রী ছিল, স্পটে 3 জন মারা যায়। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি সমিল ও গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাত 8টার দিকে লাগা এই আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আগুনে গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আলী আক্কাস আকাশের প্রতিবেদন।
সমিলে লাগা আগুন মুহূর্তেই আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় সমিলের পাশে থাকা 15টির অধিক গাড়ির গ্যারেজে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় বেশ কয়েকটি গাড়ি। গ্যারেজে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ব্যাগ পোহাতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। গাড়ি পুড়ে যাওয়া ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। আমার 7টা গাড়ি শেষ হয়ে গেছে, আমার গাড়িটা ওই গ্যারেজ থেকে ওই সোয়ামিনে মেলেতে আগুন লাগছে, সোয়ামিনে মেলেতে লাগে আমার গাড়িটি পুড়ছে। একটা ফার্স্টে গাড়ি ব্লাস্ট হইলো, গাড়িটা ব্লাস্ট হওয়ার সাথে আরো 2-3টা গাড়ি ব্লাস্ট হয়েছে। এইভাবে আগুনটা আর কি বাড়তেছিল, আগুন ধরছিল অল্পই। এই জায়গায় যখন আগুন লাগছে ধীরে ধীরে এই আগুনটা চারদিকে আস্তে আস্তে ছড়িয়ে গেছে, যা বিভিন্ন আশেপাশে যত দোকান গ্যারেজ আছে এই জায়গায় সবগুলা গ্যারেজের গাড়ি ঘোড়া আস্তে আস্তে ধাও ধাও করে জ্বলতেছে। সিলিন্ডার না হলো 4-5টা ফুটছে। আমরা এখানে 7টা দিকে আইছি, দেখি আছে খালি আগুন ধরতে আছে পানি দিতে আছে, কিন্তু আগুন নিবে না, পানি দিতে আছে, আগুন বাড়তেছে। ফায়ার সার্ভিস জানায় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে, সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার বেশি সময়ের 9টি ইউনিটের চেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। আশপাশে আর ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানায় ফায়ার সার্ভিস। এই পর্যন্ত আমরা 9টি ইউনিট কাজে লাগাতে পেরেছি, আর আমাদের 4টি ইউনিট এখানে চলে আসছে বাট কাজ করতে পারে নাই। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর করাইল বস্তির আগুন। এর আগে শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে 5টি ও পরে ফায়ার সার্ভিসের আরও 3টি গাড়ি যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়, তবে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আশপাশের ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে বস্তির আগুন। বস্তিতে বসবাসকারী অনেকেরই আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ থাকায় বড় দুর্ঘটনা হয়নি মন্তব্য করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস আরও বলেছে, পরবর্তী তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো যাবে। শুনলাম যে 19 নং আগুন লাগছে, তো আমরা শোনার পরে আমরা দৌড়ে আসি, মানুষের জন্য মানুষ, তো আমরা দৌড়ে যাই আগুন মানে আমরা যা পারলাম যতটুকু সামর্থ্য ছিল ততটুকু করছি ভাই। আমরা ঘরে আমি আমার বাচ্চারা আমার বাসায় ঘুম পাতাইতাছি, হঠাৎ শুনি চিৎকার হইতাছে, আগুন লাগছে, বাইরে দিয়ে আমার মা সব শেষ, আর কিচ্ছু বাঁচাইতে না, একটা সুতো আবার করতে পারি না। মোট 8টা পানিবাহী গাড়ি সহ অগ্নি নির্বাপন গাড়ি এখানে এসেছে এবং 8টা গাড়ি কাজ করেছে। আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। এক সময়ের রক্তাক্ত জনপদ খ্যাত কুষ্টিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থী সন্ত্রাসী বাহিনী। প্রভাব বিস্তারে সরকারি বেসরকারি দপ্তরে দিচ্ছেন প্রকাশ্যে অস্ত্রের মহড়া, করছেন গোলাগুলি, চালাচ্ছেন বোমা হামলা। ফলে উদ্বিগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। আতঙ্ক বাড়ছে জনমনে। পুলিশ বলছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 18 ফেব্রুয়ারি রাত 11টা হঠাৎ 10-12 জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি করতে করতে প্রবেশ করে কুষ্টিয়ার গড়াই নদীর বালুরঘাটের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা বিক্সে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে এখানকার কর্মচারীদের, গুলি করে ম্যানেজার সামিউল ইসলামের পায়ে, লুটপাট করে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। আমাকে ভিতর থেকে কলেজ চাপি ডেকে নিয়ে আসি, পাই ঠেকায় গুলি করলো, যা টাকা পয়সা ছিল প্রায় 2 লক্ষ টাকা, ওইগুলো নিয়ে যায়। এখন ওরা আসি 4-5 জন আমার মাথায় বন্দুক ধরে কষ্ট, তোরা কথা বলবি না, চাবি না, তোর কথা বলে তোর গুলি করে মারি দেবো। আমার ফোনটা কেড়ে নিয়ে করছে যে পায়ে গুলি কর। আর একজন বলছে যে না, গুলি করার দরকার নেই, ফোন নিয়ে চলো। এর আগে গত 3 ফেব্রুয়ারি কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে প্রকাশ্য দিনে দুপুরে কয়েক রাউন্ড গুলি চালাই অস্ত্রধারী সন্ত্রাসীরা। একইভাবে গড়াই নদীর ড্রেজিং প্রকল্প সহ দৌলতপুরের একটি ব্রিজ নির্মাণ কাজেও চালানো হয় বোমা হামলা। ফলে এক সময়ের চরমপন্থীদের অভয়ারণ্য খ্যাত কুষ্টিয়ায় আবারও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠাই উদ্বেগ বাড়ছে জনমনে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। ভয় মানে কি, আমার আবাসনবাসী তো একদম ফুল আতঙ্ক বিরাজ করতেছে। আমরা যদি সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি ডিজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে।
এই ভয়ভীতির কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে পুলিশ বলছে বোমা হামলা ও গোলাগুলির ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন তারা। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। কিছু আমরা ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি, ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, কেমন আমরা কাজ করতেছি, সেই কাজ অনুযায়ী দেখা যাক কি হয়। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে থমকে যেতে পারে জেলার চলমান উন্নয়নমূলক কাজ, এমনটিই মনে করছেন ঠিকাদার সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 461 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও 1189 জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে সারা দেশ থেকে গত 24 ঘন্টায় গ্রেফতার হয়েছেন 1650 জন। শুক্রবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। 24 ঘন্টার অভিযানে একটি বিদেশি পিস্তল ও 6 রাউন্ড গুলি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। ঝরে পড়া ও পথ শিশুদের আলোর পথ দেখাতে 2021 সালে ময়মনসিংহে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম শুরু করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র নামের একটি এনজিও। তবে উপানুষ্ঠানিক শিক্ষা বড় পরিচালিত প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। গেল বছরের ডিসেম্বরে 4 বছর মেয়াদী প্রকল্পের কার্যক্রম শেষ হলেও 9 মাসের বেতন ও বাড়ি ভাড়া পায়নি শিক্ষক সুপারভাইজাররা। সহকর্মী ইলিয়াস হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন AH হিমেল। ময়মনসিংহে 2021 সালে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম শুরু করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। প্রকল্পে শিক্ষক সুপারভাইজার নিয়োগের ঘুষের অভিযোগ উঠেছে। তাছাড়া শিক্ষার্থীরাও শিকার হয়েছে নানা অনিয়মের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান উপদেষ্টা করে নির্বাহী পরিচালক আব্দুল্লাহ নোমান ও চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান হাতে নেয় কোটি কোটি টাকা। শূন্য ছাড়াও কেউ নদী পারে, কেউ অমুকখানে যাইতেছে, এইভাবে প্লানের লেখাপড়াটা হইতেছে না। গাড়ি ভাড়ার অত দেওয়ার মতো কম নাই, এই কারণে কি করাম বাসাতে রেখে দিচ্ছি। অনিয়ম করে ওরা খবর করে বিভিন্ন সিস্টেম দিয়ে টাকা পয়সা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ইনফ্লুয়েন্স করে এতগুলো কাজ 100 কোটির মতন কাজ ময়মনসিংহ ডিস্ট্রিক্টে নিতে এককভাবে। বেতন বাড়ি ভাড়া না পাওয়ায় বিপাকে পড়েছেন 590 জন শিক্ষক এবং 45 জন সুপারভাইজার। 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসের কোনো বেতন, ঘর ভাড়া, সোশ্যাল বেনিফিট, উপকরণ কিচ্ছু পাই নাই। আন্দোলন করছি, আমরা দরখাস্ততে সাইন পর্যন্ত করছি নানান জায়গায় অভিযোগ দিব বলে, সেই অভিযোগেরটাও আমরা কোনো ভ্যালু পাই নাই। বিনা টাকা পয়সায় যেন পড়তে পারে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যখন স্কুলগুলো শুরু করছি তারপর থেকে দেখে বাচ্চাদের একটা বাচ্চা আমাদের এরকম সুযোগ সুবিধা পায় নাই। বাড়ি ভাড়া 5000 টাকার মধ্যে শিক্ষকদের 2500 টাকা দেওয়ার কথা স্বীকার করেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সিটি ম্যানেজার। এডি স্যার পর্যন্ত এইটা আসছে, চেক আসছে ভাড়া এই আপনার 5000 টাকা ভাড়া ঘরের। সেক্ষেত্রে ওই যে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে এটা প্রধান নির্বাহী মহোদয় যেভাবে দেন। নজরদারির অভাবে প্রকল্পের সফলতা আসেনি বলে জানিয়েছে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড। দুই দিক থেকেই আছে যে আমাদের যদি এটা থাকতো, অর্থটা যত সময় সার হতো, এটাও আমাদের একটা ত্রুটি আছে আমি মনে করি। আর হলো মনিটরিংটাও সেভাবে হয় নাই। কাগজে কলমে 590টি কেন্দ্রে 12,598 জন শিক্ষার্থী অধ্যয়ন দেখানো হলেও বাস্তবে এর অর্ধেক শিক্ষার্থীর কোনো হদিস পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। 21 বছর ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি। সংস্কারের অভাবে গ্রন্থাগারটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রয়োজনীয় সংস্কার শেষে লাইব্রেরিটি পুনরায় চালুর দাবি সচেতন মহলের। শাহিন সুমনের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কোথাও পড়ে গেছে পলেস্তরা, কোথাও খুলে নেওয়া হয়েছে জানালা, তালাবদ্ধ হয়ে আছে বইয়ের তাকগুলো। সময়ের পালা বদলেই নষ্ট হয়ে গেছে অধিকাংশ বই।
1985 সালে 14,000-এর বেশি বই নিয়ে নগরীর বান রোডে 58% জমির উপর গড়ে তোলা হয় লাইব্রেরিটি। তবে নানা সমস্যায় 2004 সালে বন্ধ হয়ে যায় এটি। 2012 সালে জেলা প্রশাসককে সভাপতি করে 7 সদস্যের কমিটি নিয়ে লাইব্রেরিটির কার্যক্রম সচল করার চেষ্টাও কাজে আসেনি। ডিসি সে বলছে মেরামত করিয়ে দুম, কোনো মেরামত তো করতে আসে না, খালি সময় নিতে আসে। সংস্কার করে বই পড়ার মতো পরিবেশ সৃষ্টি করা হলে নতুন পাঠকের সৃষ্টি হবে বলে আশা সচেতন মহলের। একটা লাইব্রেরি যেটার স্থাপনা আছে, পুরানো বইয়ের একটা বিরল সংগ্রহ আছে, সেই লাইব্রেরিটিকে পুনরায় চালু করা, সেটার জন্য খুব বেশি অর্থের বরাদ্দ প্রয়োজন বলে আমরা মনে করি না। এখানে যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা এবং প্রশাসনিক উদ্যোগ। লাইব্রেরিটি পুনরায় চালু ও প্রয়োজনীয় সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এটা আমি একজনকে দায়িত্ব দিয়েছি, ও আমাকে রিপোর্ট করবে, আসার পরে আমি এটা নিয়ে কাজ করব। বরিশাল পাবলিক লাইব্রেরিতে আজীবন সদস্য আছেন 600 জন। সবশেষ 1100 জন সদস্য ছিল লাইব্রেরিটিতে। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। বইমেলার 22তম দিনের অন্যতম আকর্ষণ শিশু প্রহর। বেলা 11টায় শুরু হওয়া প্রহরের চত্বর জুড়ে শিশুদের কলকাকলি, 52-এর ভাষা আন্দোলনের আত্মত্যাগের মহিমা ও জুলাইয়ের অভ্যুত্থানে তারুণ্যের আন্দোলনের জোয়ারে নতুন করে উদ্ভাসিত বইমেলা। তাই বইমেলা আর 21-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই বইমেলায় সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকরা। এতে তারা ছোট থেকেই 21-এর চেতনায় উদ্বুদ্ধ হবে। বাংলা ভাষা এবং সংস্কৃতির সাথে পরিচয় করাতেই অভিভাবকেরা ছুটে এসেছেন সন্তানকে নিয়ে। বই কেনার পাশাপাশি খেলাধুলা করে আনন্দের সময় কাটাচ্ছে বেশিরভাগ সোনামণিরা। বাবা মার হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে ঘুরে বেড়ানো শিশুদের কলকাকলিতে মুখরিত মেলার শিশু চত্বর। মূলত যেন ওরা একটু এনজয় করতে পারে, এটার জন্য আসছি। বাচ্চাকে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে তার জানা, সে সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। এখন তার রিডিং পড়ার বয়স হচ্ছে, তো আমি চাচ্ছি যে সে বাংলা ভাষাটা শিখুক। এজন্য তার জন্য যে বাংলা বই কিনলাম, এবং আসলে প্রতিদিন রাতে শোয়ার সময় আমরা গল্পের বই পড়ি, এবং গল্পের বই না পড়লে তার ঘুমই ভালো হয় না, সে নিজেই বলে এটা। বই মেলায় চলছে শিশু প্রহর, বাবা মায়ের হাত ধরে মেলায় আসছেন শিশুরা। আরো জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মেলায় শিশুদের আনাগোনা কেমন দেখছেন? শিশুতোষ বই বেচাকেনা কেমন চলছে? বিস্তারিত জানাবেন। বইমেলার 22তম দিন আজ, এবং আজ শনিবার ছুটির দিন দেখে আজ বেলা 11টায় শুরু হয়েছে শিশু প্রহর, এবং যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই রয়েছে শিশু প্রহর। এবং আপনারা দেখতে পাচ্ছেন শিশু চত্বর জুড়েই আগমন ঘটেছে ছোট ছোট শিশুদের, এবং সেই সাথে অভিভাবকদের হাত ধরে তারা মেলায় আসছেন। এবং মেলার যে শিশু চত্বর, সেই চত্বর জুড়ে চলছে অভিভাবক এবং শিশুদের প্রধান আকর্ষণ, যেখানে গল্পের আসর নামক একটি আয়োজন করা হয়েছে। সেই গল্পের আসরে অভিভাবকদের পাশাপাশি শিশুরা তারা ছড়া আবৃত্তি করছেন, এবং অভিভাবকরা জানাচ্ছেন কি কি ধরনের বই বাচ্চাদের পছন্দ। সেই সাথে সাথে বইয়ের যে স্টলগুলোতে, সেই স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি জড়ো হচ্ছেন অভিভাবক সহ শিশুরা। যদিও 22তম দিনেও ততটা জমে ওঠেনি বলে জানিয়েছেন লেখক প্রকাশকেরা। যেমনটি তারা আশা করেন যে বেলা বা দিন গড়ানোর সাথে সাথে বইমেলায় উৎসুক দর্শনার্থী এবং পাঠকদের ভিড় বাড়বে, সেরকম পাঠকদের আনাগোনা তেমনটা নজরে পড়ছে না। সেই সাথে সাথে শিশুদের সাথে সাথে তাদের অভিভাবকরাও আসছেন, এবং আমরা কথা বলতে চাই একজন অভিভাবকের সাথে যিনি কিনা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং বই কিনছেন। তো জানতে চাই যে কেমন লাগছে এবার মেলার আয়োজন, কেমন দেখছেন? সন্তানকে বই কিনে দিলেন, কি কি বই কিনে দিলেন? অনেক ভালো লাগছে। আসলে বাচ্চাদের বিকাশের জন্য বই মেলায় আসা খুবই জরুরি, কারণ ওরা
বিভিন্ন বই সম্পর্কে পাঠক কেমন আসে, বইয়ের প্রতি আগ্রহ এগুলো জানার জন্য অবশ্যই প্রয়োজন বই। আর বাচ্চা এসেছে কেবল, দেখি কোন কোন বই পাওয়া যায়। বাচ্চাদের যেমন আমি বিজ্ঞানীদের জানার জন্য, বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ওকে একটা বিজ্ঞানীদের মানে সব সম্পর্কে একটা বই কিনে দিলাম। সেটা আপনার সন্তানের সাথে কথা বলতে চাই যে বাবা তুমি কি ধরনের বই পছন্দ করো? বিজ্ঞানের। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কি লাগে, মজাদার কি লাগে? আমার সবথেকে ইন্টারেস্টিং লাগে বিজ্ঞান বাক্স যেগুলো, ওগুলো। আর তুমি কি একটা ছড়া আবৃত্তি করে শোনাবে আমাদের? শুনছিলেন একজন বাচ্চার বই পছন্দ এবং তিনি বিজ্ঞানের বই পছন্দ, খুদে বিজ্ঞানী আমাদের বলতে পারি। আর কি ধরনের বই পছন্দ তোমার? আমার ভূতের বই। হ্যাঁ ভূতের বই, হ্যাঁ। শুনলেন, আর বড় হয়ে তুমি কি হতে চাও? বড় হয়ে আমি পাইলট হতে চাই। এই আগ্রহ কেন? সবসময় আকাশে প্লেন যায়, তাই সবসময় ভাবি যে পাইলট হইতে হবে। শুনছিলেন, ছোট সোনামণি জানাচ্ছিল যে তার বড় হয়ে পাইলট হওয়ার ইচ্ছা। আর যেমনটি আপনারা দেখছেন যে বইমেলা জুড়েই অসংখ্য বাচ্চারা আসছে, শিশুরা আসছে এবং সেই সাথে সাথে বই কেনার পাশাপাশি আনন্দ করছে এবং তারা খেলাধুলা করতেছে এবং তারা জানাচ্ছিল যে কেবল বই পড়াই না, পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বিজ্ঞানের বই বা ভূতের বই বা বিভিন্ন ছড়ার বই নিয়েও বাচ্চাদের আগ্রহ, যা তাদের বিকাশে আর সহায়তা করবে এবং তাদের মানসিক বিকাশ, যেহেতু তাদের শারীরিক বিকাশ ঘটছে, এই বয়সে যদি বইয়ের সাথে পরিচিত করানো যায়, তাদের বইয়ের সংস্পর্শে আনা যায়, তাহলে তাদের যে চিন্তা ভাবনার পরিসর, সেই সৃজনশীল চিন্তা ভাবনার পরিসরও বৃদ্ধি পাবে বলে আর কি জানাচ্ছেন। তো বইমেলা প্রাঙ্গণে চলবে সারা দিন জুড়েই সেই শিশু প্রহর। তো এই ছিল আমার কাছে বইমেলা শিশু প্রহর থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।